রাগ কান্না আছে, কারো রাগের পরিমাণ খুব বেশি, কারো কম। কেউ কোনো কিছুতে রাগ হলে ইনস্ট্যান্ট রিয়াক্ট করে, আবার কেউ মনের মধ্যে পুষে রেখে সঠিক সময় বুঝে রিয়াক্ট করে। তবে যদি এমন হয়, আপনার যতই রাগ হোক না কেন, সপ্তাহে 6 দিন আপনি কোনো রাগই করতে পারবেন না, শুধু সপ্তাহে একদিন রাগ করতে পারবেন, তখন কেমন হবে? ঠিকই শুনেছেন। এমন কনসেপ্ট নিয়ে আজকে আমাদের মুভি 2024 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার মুভি সারিপাদ্দা সানিবারামের কথা। মুভি শুরুতে আমাদের একটি পরিবার দেখানো হয় এবং ছায়া তার স্বামীকে বলছে, বাচ্চাদের মতো করছো কেন তুমি? শুনলে না ডক্টর কি বললো? আমি আর 2 মাসের বেশি বাঁচবো না। তুমি তো চেষ্টার কোনো কমতি করনি, এর বাইরে কি বা করতে পারবে? এটা আমার ভাগ্য ছিল। শঙ্কর বলে, তোমাকে ছাড়া আমি যখন বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করি আমার খুব দুশ্চিন্তা হয়। ছায়া বলে, বাচ্চাদের কিছুই বলো না, আগামী দিনে ওদের কি করতে হবে আমাকে ওদের বোঝাতে দাও, এরপর তোমাকে আর চিন্তা করতে হবে না। শঙ্কর বলে, সব থেকে বেশি আমাদের সূর্যকে বোঝাতে হবে। আজও আবার স্কুলে মারপিট করেছে, ও যদি এমন করতে থাকে একদিন স্কুল থেকে বের করে দিবে। ছায়া বলে, আমি বুঝতে পারি না ওর এত রাগ কোথা থেকে আসে। শঙ্কর বলে, তোমার যে রাগ তোমার ছেলের তো হবেই। এর মধ্যে ছায়ার ভাই সেতুপতি এসে বাড়ির সামনে হাঙ্গামা করছিল। ছায়ার ছেলের নাম সূর্য, আর ইনি হচ্ছেন প্রভাবতী, সূর্যের মামি, আর এক কল্যাণী, ডাক নাম কাল্লু, সূর্যের মামাতো বোন। এরাই মূলত এদের একমাত্র আত্মীয়। সূর্য কাল্লুকে খুব পছন্দ করে, কিন্তু সূর্য মারপিটের স্বভাবের জন্য কাল্লু সূর্যকে একদমই পছন্দ করে না। এদিকে সেতুপতি রোজ মদ খেয়ে এসে প্রভাবতীকে মারধর করত। এই জন্য ছায়া নিজের ভাইয়ের সম্পর্ক ভুলে গিয়ে সেতুপতিকে পুলিশে দিয়ে দেয়, কিন্তু ছায়া এটা জানতো এটা এখানেই থেমে থাকবে না। এজন্য ছায়া প্রভাবতীকে আর কাল্লুকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দেয়। আর এজন্য সূর্য বলতে পারে না সে কাল্লুকে কতটা পছন্দ করে, আর ভবিষ্যতে তাও পারবে কিনা তাও সে জানে না। মূলত এসব কারণে সেতুপতি রোজ মদ খেয়ে সূর্যদের বাড়ির সামনে এসে এমনটা করে। পাড়া প্রতিবেশীরা বলছিল ওকে বলে দাও না যে ওর বউ বাচ্চা কোথায় আছে, কিন্তু ছায়ার কথা, ও আমার ভাই না, যা ইচ্ছা তাই করো। এজন্য লোকজন যখন সেতুকে তাড়িয়ে দিচ্ছিল তখন সে ছায়াকে লক্ষ্য করে একটি পাথর ছুঁড়ে মারে। এদিকে শঙ্কর বলছিল, রোজ রোজ এক ঝামেলা আমার ভালো লাগে না, তোমারে তোই ভাই, বলে দাও না কোথায় আছে। ছায়া বলে, কেন তুমি দেখোনি ও কি করে? ওরা দূরে গিয়ে ভালোই আছে, থাকতে দাও না ওদের। আমার ভাইকে কেন? আমি তোমাকেও কখনো বলবো না। এর মধ্যে ছায়া খেয়াল করে সূর্য পিছনের দরজা দিয়ে খোলা। এদিকে সূর্য দেখা যায় জ্বলন্ত একটি লাকড়ি নিয়ে সেতুর পিছনে ছুটছে, তবে ধরতে না পেরে সূর্য যখন ফিরে আসছিল তখন ছায়া এসে দেখে ফেলে। এতদিন ছায়া সূর্যের রাগের সম্পর্কে শুনেছে, আজ নিজের চোখে দেখতে পেল। এজন্য পরের দিন ছায়া সূর্যকে বোঝায় যে কোনো বিষয়ে রাগ হলে তাকে মারলেই কি সমাধান হবে? এভাবে রাগ হলে রাগের কোনো অর্থই থাকবে না। রাগ করার জন্য নির্দিষ্ট কারণ থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। সূর্য বলে, মামার উপর রাগ করার কারণ ছিল। তখন ছায়া বলে, আচ্ছা আসো এক কাজ করি, তোমার যার উপর রাগ হবে না তুমি তার উপর রাগ করতে পারবে না। সপ্তাহে 6 দিন এভাবে তুমি রাগ করতে পারবে না, তবে একদিন তুমি রাগ করতে পারবে, কারণ বেশিরভাগ সময় তুমি বিনা কারণে অল্পতেই রেগে যাও। তাই সপ্তাহে 6 দিন যাই কিছু হোক না কেন তুমি কিছুতেই রাগ করতে পারবে না। তুমি ওই রাগ নিয়ে ভাববে, এরপর যদি মনে হয় তোমার ওই রাগের যথেষ্ট কারণ আছে তবেই তুমি সপ্তাহে একদিন ওই ব্যক্তির উপর রাগ ঝাড়তে পারবে। এটার জন্য ছায়া সূর্যকে প্রমিস করায়, তবে সূর্যের কথা, এটা তো বলো আমি কোনোদিন রাগ করতে পারবো। এজন্য ছায়া দেওয়ালে 7 দিনের নাম লিখে এবং বলে, আজ থেকে যখনই তোমার রাগ হবে তুমি এসে বলবে। আমার যদি মনে হয় তোমার রাগে যথেষ্ট যৌক্তিকতা আছে তবে সেদিন আমি তোমাকে কিছুই বলবো না, সেদিন তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করতে পারবে। একদিকে যেমন সূর্যকে, অন্যদিকে ছায়া তার মেয়ে বাচ্চাকেও ঘরের কাজ শেখাচ্ছে, কারণ তাকে তো বাচ্চাদের প্রস্তুত করে রেখে যেতে হবে। এরপর থেকে সূর্য যখনই কোনো ঝামেলা হতো সূর্য এসে ছায়াকে বলতো, আর ছায়ার আগের কারণ বুঝে ওই দিনটা কেটে দিত। আর সূর্যকে বলতো, এভাবে প্রতিদিন নিষেধ করলে আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব? শঙ্কর দেখে বলছিল, এসবের কি দরকার, কানের নিচে 2টি থাপ্পড় দিয়ে দিলেই একদম ঠিক হয়ে যাবে। ছায়া বলে, তুমি দেখেছো বাকি 6 দিন ও কারো সাথে ঝামেলা করেনি, আর করবেও না। শঙ্কর বলে, আমার তো ভয় হচ্ছে 6 দিনের রাগ যখন একদিনে ঝাড়বে ওই ব্যক্তির কি অবস্থা হবে। সেই রাতে ছায়া সূর্যকে বলছিল, জানিস আসল রাগের অর্থ কি? কিন্তু সূর্য ঘুমিয়ে পড়ায় সেদিন আর শুনতে পায়নি। সূর্য বুঝতে পারেনি আর কোনোদিনই মায়ের কথা শুনতে পারবে না, কারণ ওই রাতে ছায়ার মৃত্যু হয়। পরবর্তী দিন সবাই ছায়ার শেষকৃত্য শ্রদ্ধা জানাতে আসছিল। এদিকে তখন বৃষ্টি পড়ছে।
করছে। তখন সেতুপতি এসে ছায়াকে উদ্দেশ্য করে বিভিন্ন বাজে কথা বলা বলি করছিল, গালিগালাজ করছিল। এমন এক পর্যায়ে পায়ের জুতা খুলে ছুঁড়ে মারে, যা দেখে শঙ্কর উত্তেজিত হয়ে যায়। তবে সূর্য তার মায়ের মুখে কাদা লাগা পরিষ্কার করতে লাগে। এরপর মায়ের কাছে জানতে চায়, মা আজকে কি আমি রাগ করতে পারবো? এদিকে দিনটি আর শনিবার, বৃষ্টির পানি গড়িয়ে দেওয়ালের সব বারের নাম মুছে গেছে, শুধু শনিবার রয়ে গেছে। হঠাৎ দমকা বাতাসের ছায়ার ওড়নাটা সূর্যের হাতে গিয়ে পড়ে। তখন সূর্যর মনে হয় ছায়া তাকে বলছিল, যেদিন আমি তোকে কিছুই বলবো না সেদিন তুই যা ইচ্ছা করতে পারবি। আজ তো ছায়া নিষেধ করছে না, তাই সূর্যের পাশে থাকা একটি লাকড়ি নিয়ে সেতুপতির মাথায় ফাটিয়ে দেয়। আর এখান থেকে চীন চলে যায়। এর কয়েক বছর পর শঙ্কর এখন অন্য একটি শহরে এসে বসবাস করছে। শঙ্কর লুকিয়ে সূর্যের একটি ডায়েরি নিয়ে একজন সার্টিফিকেটের কাছে যায় এবং তাকে বলে, রবিবার থেকে শুক্রবার বাইরে যাই কিছু হোক না কেন ও কোনো কিছুই বলে না। ও বাড়িতে ফিরে প্রথমে ডায়েরি চেক করে, এরপর ভাবে যার নাম খাতাতে লেখা আছে তার উপর এখনো রাগ আছে কিনা। যদি রাগ না থাকে তাহলে নামটা কেটে দেয়, আর যদি তখনও রাগ থেকে থাকে তবে ওই ব্যক্তির নামে চতুর্দিকে লাল সার্কেল করে এবং তাকে পেটাতে যে কোনো কিছু করতে পারে। ডক্টর জানতে চায় এমন কি কারণে সে এত রেগে যায়। শঙ্কর বলে, সাধারণত পরিবারের কারো সাথে কোনো কিছু ঘটলে আমরা রেগে যাই, কিন্তু ও অন্যদেরকে নিজের পরিবার বানিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় সূর্য চায়ের দোকানে বসে আছে। হঠাৎ খেয়াল করে দোকানের মালিক ফাজিল নামে একটি ছেলেকে মারধর করেছিল, যে জন্য ছেলেটির কপালে 6টি সেলাই দিতে হয়েছে, কিন্তু কেউ তার প্রতিবাদ করার সাহস পায় না। এসব শুনে সূর্য ফাজিলের কাছে জানতে চায় তোর বসকে কোথায় পাওয়া যাবে। এরপর ফাজিল সূর্যকে তার বস নারায়ণের বাড়িতে নিয়ে যায়। এদিকে সূর্য আসার আগে নারায়ণের ছেলে কালী কোনো একটি কাজে শহরের বাইরে চলে গেছে। এরপর সূর্য নারায়ণকে বলে, প্রত্যেকের কিছু করার নির্দিষ্ট কারণ রয়েছে, আপনি কারণ না জেনে ওকে মেরেছেন। মূলত ফাজিলের বাবা চলন্ত ট্রেনের নিচে পড়ে গিয়ে মারা গিয়েছে। এজন্য ফাজিলের মা সবসময় বলে, তোর বাবা যদি 10 মিনিট আগে স্টেশনে যেত তাহলে হয়তোবা এই ঘটনা আর ঘটতো না। এটা শুনে ফাজিলের একটি অভ্যাস হয়ে গেছে, যখনই সে কোনো ঘড়ি দেখতে পায় সে 10 মিনিট ফাস্ট করে রাখে। এটা তার একটা স্বভাব, আর এই স্বভাবের কারণে নারায়ণ একদিন গ্রামের একটি প্রোগ্রামে 10 মিনিট আগেই পৌঁছাইছিল, সেই জন্য সে ফাজিলকে মেরেছে। কিন্তু সূর্যের কাছে কারণটা যৌক্তিক বলে মনে হচ্ছে না, এজন্য সূর্য ফাজিলের কাছে ক্ষমা চাইতে বলে। সাথে সাথে প্রভু ফাজিলকে আবারও মারতে শুরু করে এবং সূর্যকেও তার লোকজন আটকে রাখে এবং নারায়ণ ফাজিলকে বলে দেয়, তোর এই স্বভাব পরিবর্তন না করলে পরের বার তোর চোখ তুলে দিব। সাথে সূর্যকেও বলে দেয় যে তোরও একই অবস্থা হবে। এরপর তারা চলে যাচ্ছিল, কিন্তু ফাজিল বলছিল, আপনি কে ভাই, আবার আমাকে মার খাওয়াতে নিয়ে এসেছেন? সূর্য তখন বলে, তোমার মতো আমারও একটি স্বভাব আছে। এরপর শনিবার আসতে না আসতেই সূর্য আবার নারায়ণের বাড়িতে আসে, একে একে সবাইকে পেটাতে থাকে। এরপর নারায়ণকে পিটিয়ে যখন চলে যাচ্ছিল, নারায়ণ বলছিল, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই ওই দিনও কেন মারলি না, আজ কেন মারতে এলি? সূর্য বলে, সবার জন্য সপ্তাহে 7 দিন, কিন্তু আমার জন্য শুধু একদিনই শনিবার, আর একদিনই যথেষ্ট। এই বলে চলে যায়। ডক্টর জানতে চায় তাহলে বাকি দিনগুলো তো কি করে? শঙ্কর বলে, ও মূলত NLICD তে জব করে, সপ্তাহে বাকি দিনগুলো অফিসে থাকে। এর বাইরে যখনই সময় পায় সূর্য অসহায়দের সাহায্য করে। এদিকে নারায়ণকে মারার জন্য সপ্তাহে অন্য সব দিনগুলো বেছে নেয়, আর তাদের লোকের কাছে শঙ্করও মার খেতে হয়। শুধু তাই নয়, সূর্যের বড় বোন ভাদ্রা ও সুহাস নামে একটি ছেলে কেউ মার খেতে হয়, কারণ সূর্য আগামী শনিবারের পূর্বে কাউকে কিছুই বলবে না। তবে শনিবার হতেই আর তার রক্ষা নেই, যতক্ষণ শনিবার রাত 12টা না বাজে। ও মারতেই থাকে, তবে ওর আরেকটি রুলস আছে, যে ব্যক্তিকে ও শনিবারে মারতে চায় কোনোভাবে যদি রাত 12টার আগে তাকে মারতে না পারে তাহলে তাকে আর কোনোদিনই মারবে না, কারণ ও মনে করে এটা ওর মায়ের ইশারা। ওর মা ক্ষমা করে দিয়েছে, তাই সে ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে উল্টে তার সাথে বন্ধু করে আসে, যেমনটা সূর্য নারায়ণের নাতির সাথে বন্ধুত্ব করেছে। শঙ্কর বলেছিল, আমরা ভেবেছিলাম বিয়ে করে দিলে সূর্যে যাবে, কিন্তু সেখানেও সমস্যা। সূর্য এখনো কাল্লুকে ভালোবাসে, আর প্রতিনিয়ত সে কাল্লুকে খুঁজে বেড়ায়। শঙ্কর বোঝানোর চেষ্টা করে, কাল্লু তো তোকে পছন্দই করে না, তুই বাড়িতে থাকতে বাড়িতেই ঢুকতো না। কিন্তু আর সূর্যের কথা, আমি তো আগের মতো নেই, আমি তো পরিবর্তন হয়ে গেছি। তখন ভাদ্রা বলছিল, যদি কাল্লু বিয়ে হয়ে থাকে তখন কি করবি? সূর্য বলে, তা হবে না। কাল্লু না জানলেও মামি ভালো করেই জানতো আমি ওকে কতটা পছন্দ করি। মামি কিছুতেই বিয়ে হতে দিবে না। তবে এই কাল্লুর ভূত ছাড়াতে শঙ্কর একটি প্ল্যান সাজায়। তারা একটি মেয়েকে কাল্লু সাজিয়ে নিয়ে আসে, যার বাচ্চাও আছে। মেয়েটি এসে জানায়, 4 বছর আগে মা আমাকে বিয়ে দেওয়ার পরেই মারা গেছে। সূর্য অবশ্য বিশ্বাস করে নেয়, এমনকি বাচ্চাদের মতো কাঁদতে থাকে।
ডক্টর বলে বেচারা এখানেই দেখার মতো একটা নিষ্পাপ না। জানেন ওর বোনের বিয়েতে কি করেছিল? ভাদ্রা জিদ করেছিল বিয়েতে ওর মায়ের শাড়ি পরবে, কিন্তু বরপক্ষ তা মানতে চাচ্ছিল না। অবশ্য শেষমেশ ভাদ্রা তার মায়ের শাড়ি পরেছিল। তখন ওর শ্বশুর এই বিষয় নিয়ে ওর মাকে নিয়ে বাজে মন্তব্য করছিল। দিনটি ছিল শুক্রবার, সময়টা রাত 10টা। সূর্য এটা শোনার পর আমার রাগ হয়েছিল। তখন ভাদ্রা বলছিল আমারও খারাপ লাগছিল, আমি সব হ্যান্ডেল করে নিব। শঙ্কর বলছিল এরপরে যদি তুই কিছু করিস তাহলে ভাদ্রা কিন্তু সব সহ্য করতে হবে। এরপর বিয়েটা ভালো মতোই হয়ে যায়, সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল। কিন্তু যখন এই ঘড়ির কাঁটাতে 12টা বাজে, তার মানে শনিবার, হতেই সূর্য ভাদ্রার শ্বশুরকে থাপ্পড় মেরে বসে। আর এটা নিয়ে বিশাল গন্ডগোল বাঁধে, এমনকি শঙ্করকেও ভাদ্রার শ্বশুরের কাছে ক্ষমা চাইতে হয়। তখন ভাদ্রা বলছিল তুই কোনোদিন নিজের ছাড়া অন্যকে নিয়ে ভেবেছিস? তোকে বুঝিয়ে বুঝিয়ে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এখন থেকে যা ইচ্ছা করবি। এই বলে ভাদ্রা সূর্যের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে শ্বশুর বাড়িতে চলে যায়। তবে ভাদ্রার স্বামী সুভাষ খুবই ভালো মনের মানুষ, সেই জন্য ভাদ্রার শ্বশুর বাড়িতে কোনো সমস্যা ফেস করতে হয়নি। তবে ভাদ্রা এখানে আসা বন্ধ করে দিয়েছে। শঙ্কর বলে সবকিছু সহ্য করতে করতে এখন আমি ঠিক করেছি প্রতি শনিবার যে ওর টার্গেট হবে আমি তার কাছে গিয়ে তাকে অ্যালার্ট করে দিয়ে আসবো। আর এজন্য আজ আমি আপনার কাছে এসেছি। গুনা শেখর তো আপনার স্বামী, তাই না? এদিকে ডক্টর তার স্বামী গুনাকে বাঁচাতে যায়, কিন্তু গিয়ে দেখে সূর্য মেরে বেরিয়ে গেছে। মূলত ভাদ্রা যে স্কুলে চাকরি করে গুনাশেখর ওই স্কুলে চাকরি করে। গুনাশেখরে একদিন ল্যাবরেটরিতে একটি মেয়েকে বিরক্ত করছিল, ভাদ্রা দেখে ফেলেছিল, কিন্তু গুনাশেখর উল্টে ভাদ্রাকে ট্রেড করেছিল। আর এটা জানার পর সূর্য গুনাকে মারতে এসেছে। আর এদিকে শঙ্করের থেকে সবকিছু জানার পর ডক্টর বাড়ি ফিরে দেখে সূর্য গুনাকে মেরে নাক মুখ ফাটিয়ে দিয়ে গেছে। এখান থেকে সিন চলে যায় সাকুলাপাল থানায়। এই মেয়েটির নাম চারুলতা। চারু আজই প্রথম চাকরিতে যোগদান করতে এসেছে। চারুকে দেখে হেড কনস্টেবল কোমল বলে সিআই তো বাইরে আছে, সে এলে তার কাছে দিও। এজন্য চারু অপেক্ষা করতে থাকে। সকাল থেকে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়। চারু জানতে চাচ্ছিল সিআই কখন আসবে। কোমল বলে এত উতলা হয়েও না, প্রথম প্রথম এমনই হয়, কিন্তু একবার সিআই এর সাথে দেখা করার পর দ্বিতীয়বার আর কখনো দেখা করার ইচ্ছা থাকবে না। এমনই আমাদের সিআই দয়ানন্দ। আর দয়াকেও দেখা যায় গ্রামের মধ্যে ফাঁকা স্থানে একটি বাড়িতে গোবর্ধন নামে একজনকে টর্চার করছে। এই গোবর্ধন মূলত দয়ার বড় ভাই কুর্মানন্দের ডান হাত। দয়া এসআই সুধাকে এই টর্চারের ভিডিও করে কুর্মানন্দকে পাঠাতে বলছিল। এই হচ্ছে দয়ার বড় ভাই কুর্মানন্দ। এয়ারপোর্টে তার উপর একজন অ্যাটাক করেছিল, সেই জন্য সে একজনকে ধরে এনে টর্চার করছে। অবশ্য টর্চার করার পর জানতে পারে সে যাকে মারছে সে তাকে মারতে আসেনি, উল্টো তার জীবন বাঁচিয়েছে। এজন্য সাথে সাথে কুর্মানন্দের তাকে ছেড়ে দেয়। অন্যদিকে দয়া ভিডিও পাঠিয়ে কুর্মানন্দের রিপ্লাইয়ের অপেক্ষা করছে। মূলত দয়ার ছোট্ট থাকতে দয়া একটু দুষ্ট স্বভাবের ছিল, আর তাদের বাবা কুর্মানন্দরকে বেশি পছন্দ করতো। এজন্য কুর্মানন্দরকে সবকিছু, এমনকি এখানে দয়ার একটু জমি আছে, দয়াকে সেটি বিক্রি করতে হলে কুর্মানন্দর সই নিতে হবে, কিন্তু কুর্মানন্দর কখনোই দিবে না। সেই জন্য দয়া কুর্মানন্দরের ডান হাত গোবর্ধনকে ধরে এনেছে। কিন্তু অনেক অপেক্ষার পরেও কোনো রিপ্লাই না আসায় দয়া সুধাকে বলে ও কোনো কাজের নয়, যদি কাজেরই হতো আমার ভাই কল করতো আর আমাকে বলতো ওকে ছেড়ে দাও, তোর সিগনেচার লাগে আমি দিয়ে দেব। এজন্য সুধা গোবর্ধনকে ছেড়ে দেয়। আর তখনই কুর্মানন্দর কল করে বলে তোর সাইন দরকার তো আমি দিয়ে দেব, গোবর্ধনকে কিছু করিস না। আর এটা শোনার পর পরই দয়া দৌড়ে বাইরে এসে দেখতে পায় গোবর্ধন চলে গেছে। মাত্র কয়েক সেকেন্ডের একটা ভুল সিদ্ধান্তের জন্য দয়া 48 কোটি টাকার সম্পত্তি মিস হয়ে গেল। দয়া কিছুতেই তার রাগ সামলাতে পারছিল না, এজন্য রাগ থামাতে সাকুলাপাড়া গ্রামে যায়। গ্রামবাসীরা তখন এদিক সেদিক ছুটছিল। দয়া রাজা নামে একজনকে ধরে এনে মারধর করছিল। আর এটা দেখে চারু জানতে চায় ওকে এভাবে মারছে কেন। কোমল বলে সাকুলা পোলামের নাম তো শুনেছ, সাকুলা পেলামেও এমন একটি গ্রাম। এই গ্রামে জন্ম নেওয়া অভিশাপ। কেউ কেউ নিজের রাগ বউ বাচ্চার উপর দেখায়, কেউ জিনিসপত্রের উপর দেখায়। দয়ার স্ত্রীর সন্তান কিছুই নেই, তাই ওর যখন রাগ হয় এই গ্রামের লোকদের উপর দেখায়। সিন চলে যায় পরের দিন। যদিও কুর্মানন্দর কল করার আগে দয়া গোবর্ধনকে ছেড়ে দিয়েছিল, তারপরেও কুর্মানন্দের ঝামেলা করছে। এদিকে আবার যারা দয়ার জমিটা কিনতে কথা দিয়েছে তারা 1 মাস পর্যন্ত অপেক্ষা করবে। অন্যদিকে সূর্য আর শঙ্কর নাস্তা করছিল। তখন ভাদ্রা ফোন করে জানায় সে কিছুদিনের জন্য বেঙ্গালুরুতে যাচ্ছে। শঙ্কর তখন সূর্যকে একটি মেয়ের কথা বলছিল, কিন্তু সূর্য বলছিল এমনও তো হতে পারে কাল্লু ডিভোর্স হয়ে গেছে। শঙ্কর বলে কেন, ডিভোর্স করিয়ে বিয়ে করবি? ওদিকে দেখ দ্বিতীয় সন্তান নেওয়ার প্ল্যান করছে। সূর্য বলে মামি বেঁচে থাকলে আজ এমনটা হতো না। তখন
জন্যই আমাদের প্রভাবতীকে দেখানো হয়। আর এটাও জানা যায় চারুলতাই কাল্লু। প্রভাবতী চায় কাল্লু যেন সূর্যকেই বিয়ে করে, কিন্তু সূর্যর ছোটবেলার স্বভাবের জন্য চারু এখনো সূর্যকে অপছন্দ করে। এরপর চারু থানায় গিয়ে দেখে রাজা পানির জন্য কাতরাচ্ছে। এটা দেখে চারু রাজাকে পানি দিচ্ছিল, তখনই দয়া এসে পড়ে। দয়া এসে জানতে পারে চারু নতুন যোগদান করেছে, তাই দয়া চারুকে সবসময় তার গাড়িতে থাকতে বলে। এরপর কমল চারুকে বলছিল, তোমাকে বলেছিলাম সিআই এর নির্দেশের বাইরে কিছু করা যাবে না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো নাই। তখন চারু বলে, আসলে আমার বাবা প্রতিদিন মদ খেয়ে এসে আমার মাকে মারধর করত প্রতিদিন, তাই আমি ভাবতাম কবে এর থেকে মুক্তি পাবো। আর এই পুলিশের চাকরিটাও আমি এই জন্যই নিয়েছি যেন মানুষকে সাহায্য করতে পারি। কোমল বলে, তাহলে তো তোমাকে পুরো গ্রামের সবাইকে সাহায্য করতে হবে। সাকুলাপালামের জন্ম নেওয়াটা তাদের জন্য অভিশাপ। এক সময় এখানে অপরাধীদের বসবাস ছিল, কিন্তু এখন সেখানে কেউ ক্রাইম করে না, কিন্তু তাদের পূর্বপুরুষের ভুলের জন্য আজও তারা মূল্য পরিশোধ করছে। এদেরকে কেউ কাজ দেয় না, তাদের কাউকে যদি ভিন্ন শহরে যেতে হয় তাও সিআই থেকে পারমিশন নিয়ে যেতে হয়। চারু জানতে চায় সিআই এসব কেন করছে। কোমল জানায়, কয়েক বছর আগে সিআই দয়ার বড় ভাই কুরমানন্দের উপর কেস করে। সিআই এর জমির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওই সময় সাকুলাপালামের গ্রামের লোকজনের ভোটে কুরমানন্দর কর্পোরেটের হয়ে সাকুলাপালামের গ্রামের লোকজনের কোনো উন্নতি করেনি, কিন্তু সিআই তার এই অবস্থার জন্য ওই দিনটিকে গ্রামবাসীকে দায়ী করে আছে। তখন থেকেই দয়া যখনই কুরমানন্দনের উপর রাগ হয়, দয়া ওই গ্রামে কাউকে না কাউকে ধরে এনে পুরনো কেসে ফাঁসিয়ে দেয় এবং যতক্ষণ মন চায় শুধু মারতেই থাকে। চারু জানতে চায়, কেউ কখনো কমপ্লেন করতে আসেনি। কোমল বলে, কমপ্লেন, তাও দয়ার বিরুদ্ধে? এই যে মহিলাকে দেখো, তার স্বামী লকাবে, সে কখনো একবারও ভিতরে এসে প্রশ্ন করেনি, কারণ তাদের মনে ভয় আছে, আর এই ভয় তাদের করে রেখেছে। এসব শুনে পরবর্তী দিন চারু ওই গ্রামের রাজার বাড়িতে যায় এবং রাজার স্ত্রীকে বলে, রাজা 5 দিন যাবত কিছু খায় না। রাজার স্ত্রী বলে, আমি জানি, কিন্তু কি করব। চারু বলে, তাহলে টিফিন বক্স রেডি করো, আমি নিয়ে যাব। এটা শুনে রাজার স্ত্রী খুশিতে খাবার আনতে চলে যায়, আর এদিকে চারু বাকি গ্রামের লোকদের সাথে পরিচিত হয়। এরপর খাবার নিয়ে সে রাজুকে খাওয়ায়। আর চারু এমন সাহায্য দেখে গ্রামবাসীরা বলছিল, আমরা তো কখনো কল্পনাও করতে পারিনি কেউ আমাদের এভাবে সাহায্য করতে আসবে। আর এর পরবর্তী দিন সূর্য আর দয়া মুখোমুখি হয়। দয়া কোনো একটি কাজে হসপিটালে এসেছিল, যাওয়ার সময় এক মহিলার গাড়িতে ধাক্কা দেয়। মহিলাটি বলছিল, আপনার কোনো বিবেক নেই, যদি কিছু হয়ে যেত। দয়া কথাটি মাইন্ড করে বসে। এজন্য চারু আর সুধাকে দুদিকে দাঁড় করিয়ে বারবার গাড়ি দিয়ে ওই মহিলার গাড়িতে ধাক্কা দিচ্ছিল। এটা দেখে সূর্য বুদ্ধি খাটিয়ে বোতলের ক্যাপে করে বাইকের তেল নিয়ে দয়ার গাড়ির নিচে ফেলে এবং দয়াকে আটকে দিয়ে বলে, স্যার, গাড়ি থেকে তেল পড়ছে, বেশি আঘাত করলে ব্লাস্ট হতে পারে। সুধা চেক করে বলে, স্যার, কথা সঠিক। তবে চারু পুরোটাই দেখেছিল সূর্য কি করছে। এরপর দয়া সেখান থেকে চলে যায়। এদিকে সূর্য বাইকের কাছে এসে দেখে বাইকের তেল পুরোটাই পড়ে গেছে, তাই বাইক নিয়ে এসে হেঁটে যাচ্ছিল। তখনই চারু ফিরে আসে। চারু এসবে বোতল ক্যাপটি দেয়। এরপর তারা পরিচিত হয়। তবে সূর্য নাম শুনে চারু একটু অন্য মানুষকে হয়ে যাচ্ছিল। মনে হয় ছোটবেলা সূর্যের কথা মনে পড়ে গেছে। যাই হোক, চারু দেখেছিল সূর্য বাইকের তেল শেষ, তাই সূর্যকে নিয়ে পেট্রোল পাম্পে গিয়ে বোতলে করে তেল এনে দেয়। এরপর সূর্য বাড়ি ফিরে যায়। ডায়েরিতে দয়ার নাম লিখছিল। তখনই চারুর চেহারাটা বারবার ভেসে ওঠে। এজন্য তার বাবাকে গিয়ে বলে, আজ 2টি ঘটনা ঘটেছে। একজনের উপর রাগ হয়েছে, আর একটি মেয়ের সাথে দেখা হয়েছে যার উপর রাগ হয়েছিল। আমি তার নাম লিখতে চেষ্টা করছিলাম, কিন্তু ওই মেয়েটার কথা মনে পড়ে যাওয়ায় আমি কিছুতেই লিখতে পারছি না। শঙ্কর তখন বলে, তোর রাগের উপর যদি কোনো ইমোশন কাজ করে সেটা লাভ। অবশ্য সূর্য বুঝতে পারছিল সে প্রেমে পড়ে গেছে। এরপর প্রথমে মেসেজ, তারপর ফোন কল, এমনকি দেখা করা দুজনের প্রতি একটা কানেকশন তৈরি হয়ে যায়, যার মধ্যে একদিন চারু সূর্যকে ওই সাকুলাপালামের গ্রামের রাজার কথা বলে যে ওর নামে একটি ইন্স্যুরেন্স নেই, যদি ওর নামে একটি ইন্স্যুরেন্স করে দেয় তাহলে হয়তোবা ওকে ছাড়াতে সহজ হবে। সূর্য বলছিল, ওটা তো চোরের এলাকা, কিন্তু চারু বোঝায় ওরা এখন আর এমনটা করে না। এজন্য সূর্য রাজার বাড়িতে যায়। এরপর ফেরার পথে সূর্যের মানিব্যাগটা পড়ে গিয়েছিল। তখন একটি ছেলে দেখে পেয়ে মানিব্যাগ উঠিয়ে দিয়ে যায়। তখন সূর্য বুঝতে পারে তার ধারণা ভুল ছিল।
তাই সে গ্রামের অন্যদের ইন্স্যুরেন্স করে দেয়। এদিকে আবার যারা যারা চারুর সাথে মিসবিহেভ করছিল, ঠিক শনিবার আসতেই সূর্য তাদেরকেও শিক্ষা দিতে শুরু করে। এর মধ্যে একদিন চারু রাজাকে খাবার দিচ্ছিল, তখন সুধা দেখতে পেয়ে চারুকে থাপ্পড় মেরে বসে। আর এর পরবর্তী শনিবারে সূর্য সুধাকে মারধর করে। এদিকে চারু পড়েছে একটি কনফিউশনে। যারাই তাকে বিরক্ত করে তারাই পরবর্তীতে দেখলে ক্ষমা চায়, তাও চেহারা বিকৃত অবস্থায়। এজন্য চারু সূর্যকে বলছিল যারাই মার খেয়েছে শনিবারে, তার মানে সে শনিবারে মারপিট করে। আর আমার মনে হয় সে আমার উপর নজর রাখছে। সূর্য বোঝায়, কি সব বলছো, তুমি বাদ দাও না। এখন চারুর কথা সূর্য বুঝতে পারে চারু তাকে পছন্দ করে। অন্যদিকে কুর্মানন্দকে দেখা যায় কোথাও যাচ্ছিল, তখন গোবর্ধন আর লেয়ার বলছিল যত যাই হোক না কেন আপনার তো ছোট ভাই, সিগনেচার করে দিন, ঝামেলা মিটে যায়। কুর্মানন্দ অবশ্য রাজি হয়, এই জন্য দয়াকে তার বাড়িতে ডাকে। আর এটা শোনার পর দয়ার রাজাকে ছেড়ে দেয়, কারণ 48 কোটি টাকার সম্পদ। আবার এদিকে সেই নারায়ণের লোকেরাও চারুকে সূর্যের সাথে দেখে ফেলে। নারায়ণকে তার একটি ছেলে জানায় যে ওর গার্লফ্রেন্ড আছে, এই জন্য নারায়ণ প্ল্যান করে ও তার গার্লফ্রেন্ডের সামনে মারপিট করবে না, তাহলে তো ধরা পড়ে যাবে। তাই শনিবার দিন ওর গার্লফ্রেন্ডের সামনে ওকে মারবো, আর পুরো গ্যাং নিয়ে যাবে, আর চারু না আসা পর্যন্ত ওকে কেউ মারবে না। তখন চারু ডিউটিতে যাচ্ছিল। চারুর মা তখন জানতে চায় ও কি খেতে পছন্দ করে। চারু বিষয়টি বুঝতে পারে, তার মা সব বুঝতে পেরেছে। তাই চারু বলে ওকে কাল ডিনার করতে ডাকি। এরপর মায়ের অনুমতি নিয়ে চারু সূর্যকে বলে। আর এটা জানার পর শঙ্কর বলছিল যেহেতু ওর মাকে সব বলেই দিয়েছে, এখন সত্যিটা লুকানো ওকে ধোকা দেওয়া হবে। সূর্যর বন্ধু আরিয়াও বলছিল মনের কথা বলার আগে ওকে সত্যিটা বলে দে যে তুই শনিবারওয়ালা। কিন্তু সূর্য ভয় পাচ্ছে, এটাও কিভাবে নিবে। শঙ্কর বলে দেখ তুই নিজে বলে দিলেই সেটা ভালো হবে, কিন্তু অন্য কোথাও থেকে জানলে সেটা চিটিং, ভালো করে ভেবে দেখ। সিন চলে যায় পরের দিন। কুর্মানন্দের কথা মতো দয়া কুর্মানন্দের বাড়িতে এসে অপেক্ষা করছে। এদিকে গত রাতের কথাগুলো ভেবে সূর্য চারুকে কল করে জানায় সে আজ রাতে তোমাদের বাড়িতে যাওয়ার আগে আমি তোমার সাথে দেখা করতে চাই। চারু বলে ঠিক আছে, বিকেলে দেখা করব। এদিকে ভিতরে কুর্মানন্দের ইচ্ছা করে দয়াকে বসিয়ে রেখেছে। সে দয়াকে অপমান করার জন্য এক এক সময় এক একজন ওয়েটারকে পাঠিয়ে চা কফি অফার করে, কিন্তু অনেক সময় পার হতেও আশেপাশে সবাইকে দিলে দয়াকে দিচ্ছিল না। কুর্মানন্দার সিসিটিভির সামনে বসে মজা নিচ্ছিল। এভাবে অনেক সময় কেটে যাওয়ার পর দয়া বুঝতে পারে কুর্মানন্দর তার সাথে মজা করছে আর তাকে অপমান করতে এখানে ডেকেছে। এজন্য দয়া রাগ করে বেরিয়ে যায়। আবার সূর্য চারুর সাথে দেখা করতে এসে নারায়ণের লোকজনও সূর্যকে ফলো করে। তবে নারায়ণের নির্দেশ ওই মেয়ে না আসা পর্যন্ত তোরা ওকে মারবি না। আবার দয়া কুর্মানন্দের বাড়ি থেকে অপমানিত হয়ে রেগে খেপে আবার সাকলা পেলামে যায় এবং একজনকে মারধর করতে থাকে। তখন দয়া রাজার বাড়ির সামনে কুর্মানন্দের ফটো দেখতে পেয়ে রাজাকে মারতে শুরু করে। রাজার বউ আর মেয়ে বাধা দিতে আসে, কিন্তু দয়া রাজার মেয়েকে ধাক্কা দিয়ে বডির উপর ফেলে দেয় আর সাথে সাথে মেয়েটির গলায় বডি ঢুকে যায়। রাজার ওয়াইফ তখন চিৎকার করে সাহায্য চাইছে, কিন্তু কেউ বের হতে সাহস পাচ্ছে না। এদিকে চারু না আসায় সূর্য বারবার কল করছে। চারু এক সময় কল রিসিভ করতে সূর্য শুনতে পায় দয়া বলছে এই সাকুলা পোলামে আমি শ্মশান বানিয়ে দিব। তখন রাজার ওয়াইফ সাহায্যের জন্য চিৎকার করে যাচ্ছে। এটা শুনে সূর্য রওনা হয়ে যায়। দয়া ফিরে আসার পূর্বেই সূর্য সেখানে গিয়ে পৌঁছায়। বাচ্চাকে আর রাজাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। আর এর কিছুক্ষণ পর চারু আসে। চারু এসে রাজার ওয়াইফকে বলছিল এবার তো কমপ্লেন লিখান, নয়তো কাল আরেকজনের সাথে একই ঘটনা ঘটবে। কিন্তু রাজার ওয়াইফের কথা, কমপ্লেন করলে আমার মেয়েটি বাঁচবে না। আমাদের পূর্বপুরুষের জন্য আজ আমাদের এসব ভোগ করতে হচ্ছে। তারা তো আমাদের কথা ভাবেনি, আমরা কেন ভাববো? আমাদের এটা সহ্য করার অভ্যেস হয়ে গেছে। এরপর সূর্য আর চারু এক জায়গায় বসে কথা বলছিল। সূর্য জানতে চাচ্ছিল সিআই কে এখন কোথায় পাওয়া যাবে। চারু বলে জেনে কি করবে, আমাদের শুধু দেখা ছাড়া কিছুই করার নেই। আমরা অসহায়। আজ শনিবার, তুমি জানো আমার মন কি চাচ্ছে? ওই শনিবার ওলা যদি আমার সামনে থাকতো আমি তার কাছে একটি সাহায্য চাইতাম। এটা শুনে সূর্য উঠে বলে তাহলে বলো। আর তখন নারায়ণের লোকেরা সূর্যের উপর আক্রমণ করে বসে। প্রথমে একটু সূর্য মার খায়, কিন্তু যখনই দেখে ওরা চারুকে ধরে ফেলেছে সূর্য এসে একে একে সবাইকে মারতে থাকে। আর চারু তখন সূর্যের আসল চেহারাটা দেখতে পায়। নারায়ণের লোকেরা ভেবেছিল
সূর্য হয়তো চারুর সামনে কিছুই করবে না, কিন্তু সূর্য তাদের মারতেই থাকে। সূর্য চারুকে বলে, মায়ের কাছে ওয়াদা করেছিলাম সপ্তাহে শুধু একদিনে রাগ করতে পারবো, আর এটাই আমার শনিবারের কাহিনী। সবাইকে মারধর করার পর সূর্য যখন হাত থেকে মায়ের ওড়নাটা খুলছিল, তখন ওই চারু চিনতে পারে এই সেই সূর্য। অবশ্য চারু এটা বুঝতে দেয়নি যে সে চিনতে পেরেছে। সূর্য শুধু চারুকে বলে, এই বাচ্চাটা আমি কিছুই হতে দিব না, আর সাকুলা পেলামের গ্রাম এখন আমার পরিবার, তাদের সমস্যা এখন আমার সমস্যা, আমি সিআই কে দেখে নিব। এরপর বাড়ি ফিরে যায়। সূর্য ইন্সপেক্টর দয়ার নাম ডায়েরিতে লিখে রাখে। অন্যদিকে আমাদের ভাদ্রাকে দেখানো হয়। ভাদ্রা মূলত 9 মাসের প্রেগনেন্ট। সে একবার বান্ধবীর বাড়িতে আসে। সুহাস বলেছিল, বাবার কাছে না গিয়ে মিথ্যা বলে তুমি বান্ধবীর বাড়িতে রয়েছো, কাজটা ঠিক হচ্ছে না। তোমার ভাইয়ের সাথে যত যাই হোক, অ্যাটলিস্ট বাবাকে বলা উচিত, এই কথাটা অন্তত তার কাছে থাকা উচিত। এদিকে সূর্যকে দেখা যায় দয়ার নামটা লাল কালি দিয়ে সার্কেল করে রাখে। এর মধ্যে শঙ্কর, সে জানতে চায়, ওকে সত্যিটা বলেছিস? সূর্য বলে, শুধু বলিনি, বাস্তবেও দেখিয়ে দিয়েছি। অন্যদিকে চারুর মাকে বলছে, বুঝতে পারছি না কি করব, এমন এক প্রকৃতির একজনের সাথে আমি জীবনেও থাকতে চাই না, কিন্তু ওই সেম ব্যক্তিকেই আমি ভালোবেসে ফেলেছি। সত্যিটা জানার পর আমি ওকে হারাতে চাচ্ছি না। এরপর রবিবার তারা দুজন দেখা করে। চারু জানতে চায়, এই শনিবার কি করবে? সিআই কে মারবে? তুমি বলেছিলে সাকুলা পেলামের সবাই তোমার পরিবার, তাদের সমস্যা তোমার সমস্যা। সিআই কে মেরে তুমি না হয় তোমার রাগ কমাবে, তাতে কি ওদের সমস্যার সমাধান হবে? অন্যদিকে ওই গ্রামে একজন সূর্যকে বলে, এরপর থেকে আমাদের আর সাহায্য করতে আসবে না। দেখতে পেলেন না আপনাদের সাহায্য করলে কি হাল হয়? আর আমাদের মধ্যে কখনোই সাহস জন্মাবে না, আর আমরা কখনোই পরিবর্তন হব না। সিন চলে যায় সোমবার। দয়াল লয়ারে এসে জানায়, ক্লায়েন্ট আর সময় দিবে না, সামনে রবিবারের মধ্যে সিগনেচার না দিলে তারা ডিল ক্যান্সেল করে দিবে। সুধা বলে, এতে কখনোই সিগনেচার দিবে না। তখন দয়া বলে, যদি ওই না থাকে তখন কি সিগনেচারের প্রয়োজন হবে? এটা শুনে তো সবাই হতবাক। দয়া বলে, সামনে রবিবারে আগে জানতে পারবেন, যাও। আর এসব শোনার পর চারু সূর্যকে জানায় যে দয়া কুর্মানন্দকে মারতে প্ল্যান করেছে। চারু বলে, কুর্মানন্দকে যদি একবার বোঝানো যায় যে দয়া মারতে প্ল্যান করেছে, এরপর আমাদের কিছুই করতে হবে না। কিন্তু সূর্যের কথা, তাতে কি সাকুলা পেলামের লোকজনের কোনো লাভ হবে? দয়া থাকলেও কাল আর একজন এসে এবার এরকম করবে। সবার আগে ওদের ভিতরে ভয়টাকে দূর করতে হবে, তাদের মধ্যে বাঁচার ইচ্ছা জাগাতে হবে। সকল লোকজনদের একজন ব্যক্তিও যদি সাহস করে এগিয়ে আসে, এটাই যথেষ্ট। চারু বলে, এমন সাহস কারো মধ্যে নেই। কিন্তু সূর্যের কথা, তার দরকার নেই, শুধু ওদের বোঝাতে হবে ওদের মধ্যে একজন দয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, এটাই যথেষ্ট। আর এজন্য সূর্যের মুখে কাপড় বেঁধে সাকুলা পেলামের গ্রামে গিয়ে দেওয়ালে লিখে আসে, এই শনিবার আমি সবার হয়ে প্রথম পদক্ষেপ নিচ্ছি। আর সকালে উঠে এটা দেখার পর গ্রামবাসীও বিশ্বাস করতে শুরু করছে। তাহলে মনে হয় এই শনিবার তাদের ভাগ্য বদলে যাচ্ছে। অন্যদিকে দয়া ও সুধা কুর্মানন্দকে মারার প্ল্যান সাজিয়ে যাচ্ছে। মূলত রোজ সকাল 10টায় মন্দিরে যায়, আর রাত 11টার পরে তার সাথে সিকিউরিটি বেশি থাকে, তাই শুধু কথা, মন্দিরে মারাটা সহজ হবে। এদিকে আবার সে এক এক দিন এক এক মন্দিরে যায়। তবে আরেকটা সমস্যা এসে দাঁড়ায়, এই সপ্তাহে বৃহস্পতিবারে দিল্লিতে যাবে আর ফিরবে পরবর্তী বুধবারে। এদিকে ক্লায়েন্ট রবিবারে রেজাল্ট দিতে হবে। দয়া কালই কিছু করার প্ল্যান করছিল, আর চারু সূর্যকে জানানোর পর সূর্য বলে, তাহলে দিল্লি যাওয়া ক্যান্সেল করতে হবে, মানে যে কোনো কিছুর মূল্যে ঘটনাটি শনিবার নিতে হবে। এজন্য সূর্য তার অফিসার ম্যানেজারকে জানায়, কল করে, কারণ সামনে শুক্রবার তাদের অফিসে প্রোগ্রাম অফ শিফট গেস্ট নেওয়ার দায়িত্ব ছিল। তাই সূর্য ম্যানেজারকে নিয়ে কুর্মানন্দকে ইনভাইট করতে আসে, কিন্তু কুর্মানন্দ বলছিল, আমার দিল্লিতে প্রোগ্রাম আছে, যেতে পারবো না। তখন সূর্য কুর্মানন্দকে এমন একটি স্ক্রিপ্ট দেখায় যেটা দেখে কুর্মানন্দের নিষেধ করতে পারছে না। এজন্য কুর্মানন্দের দিল্লির প্রোগ্রাম ক্যান্সেল করে দেয়। শুক্রবারও চলে গেল, তাহলে বাকি থাকলো শুধু শনিবার। আর যেহেতু ক্লায়েন্টকে সে রবিবারে কথা দিয়েছে, তাই তো আর শনিবারে প্ল্যান করে। এদিকে যে কোনো কিছুর মূল্যে সূর্যদেরকেও শনিবার মিস করা যাবে না। এরপর আসে শনিবার সকালে সেই নারায়ণ মারা যায়, আর খবর পেয়ে তার ছেলে কালী এসে জানতে পারে মারা যাওয়ার আগে সূর্যের সাথে তার ঝামেলা চলছিল। এদিকে যেমন দয়া প্রস্তুত নিচ্ছে, অন্যদিকে সূর্য রেডি হচ্ছে। তখন ওই শঙ্কর ডায়েরি চেক করে ইন্সপেক্টর দয়ার নাম দেখতে পায় এবং আরিয়ানকে কল করে বলে, যেহেতু ইন্সপেক্টর দয়াকে মারতে যাচ্ছে। আরিয়ান তখন বুদ্ধি দেয় যে কোনো কিছুর মূল্যে ওকে ঘরে রাখতে হবে। এজন্য আরিয়া বুদ্ধি
বুদ্ধি মতে শঙ্কর দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেন, সূর্যকে খাওয়ায় দেয় যেন সূর্য আর বের হতে না পারে। এদিকে কুর্মানন্দের লোক মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছে, আর এটা শোনার পর দয়া ও চারুকে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল। আবার এদিকে সূর্যের কথা জানতে পেরে কালী সূর্যের অফিসে যায় এবং সেখানে জানতে পারে সূর্য শনিবারে অফিস আসে না, বাড়িতে গেল পাওয়া যাবে। আর কালীদের দেখে আরিয়া শঙ্করকে জানিয়ে দেয় ওরা সূর্যকে মারতে খুঁজে বেড়াচ্ছে, বাড়িতে যাচ্ছে, কিছু একটা করুন। শঙ্কর বা এখন কি করবে? ছেলেকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন অচেতন ছেলেকে নিয়ে সে কি করবে? এজন্য শঙ্কর সূর্যের বাইকটি সরিয়ে রাখে, এরপর সামনে দরজায় তালা দিয়ে সব দরজা জানালা বাইরে থেকে বন্ধ করে ভিতরে বসেছিল। এর মধ্যে কালীর লোকজন এসে দেখতে পায় বাড়িতে তালা ঝুলছে। তারপর সবাই অপেক্ষা করছিল। এদিকে চারু সূর্যকে ফোন করে যাচ্ছে, কিন্তু সূর্যের কোনো খবর না পেয়ে চারু চিন্তা করছিল কিভাবে দয়াকে আটকানো যায়। এজন্য চারু এক সময় ইচ্ছাপূর্বক ভাবে অ্যাক্সিডেন্ট ঘটায়, যে জন্য গাড়ি আর স্টার্ট হচ্ছিল না। আর এটা দেখে দয়া একটি অটো নিয়ে মন্দিরে চলে যায়, কিন্তু দয়া দেরি করে ফেলেছে। মন্দিরে আসার পরে জানতে পারে কুর্মানন্দের আগেই চলে গেছে। যতক্ষণে গাড়ি ঠিক করে চারু মন্দিরে এসেছে, আর চারু মন্দিরে এসে জানতে পারে যেহেতু মন্দিরে প্ল্যান মিস হয়ে গেছে, তাই কুর্মানন্দেরকে আজ তারা মারতে পারবে না। অন্যদিকে সূর্যকে না পেয়ে কালী সূর্যদের বাড়িতে লোকজন রেখে নিজে চলে যায়। আবার এদিকে ভাদ্রা চিন্তা করছে, ডক্টর বলেছে এই সময় আপন লোকদের সাথে থাকতে হবে। সুভাষও বলেছে ভাইয়ের সাথে ঝামেলা হলেও বাবাকে জানানো উচিত, তুমি যেটা করছো কাজটা ঠিক হচ্ছে না। এইসব কথা চিন্তা করে ভাদ্রা তার বাড়িতে যায়। এদিকে কালীর লোকজন বলছিল এ কেন এসেছে, বাড়িতে তো কেউ নেই, তালা দেখে হয়তো চলে যাবে। ভাদ্রা তালা দেখে শঙ্করকে কল করে জানায় সে আমি তো বাড়িতে এসেছি। শঙ্কর জানতে চায় বাইরে কেউ লোকজন আছে কিনা। ভাদ্রা না বলে। শঙ্কর ভাদ্রাকে পিছন দরজায় আসতে বলে, এরপর ভাদ্রা পিছনের দরজায় গিয়ে বাড়িতে ঢোকে। সবকিছু শোনার পর শঙ্কর বলেছিল তুই আগে কেন জানাসনি, আর এখন কেন এসেছিস? একবার বাচ্চা নিয়ে সাথে এখানে সমস্যার কথাগুলো জানায়। এদিকে এত সময় হয়ে যেতেও ভাদ্রা না ফেরায় কালীর লোকেদের সন্দেহ হয়। তারা বাড়ির কাজ ভেঙে দেখে শঙ্কররা ভিতরে আছে, আর এটা দেখে তারা দরজা জানালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে যায়। সূর্য তখন অচেতন। শঙ্কর যথেষ্ট বাধা দিতে চেষ্টা করে যাচ্ছে। এদিকে ভাদ্রাকে ওরা ধরে রেখেছে। তবে যখনই তারা সূর্যকে মারতে যাবে, সূর্যের কানে তার মায়ের ডাক ভেসে আসে। সূর্যের সাথে সাথে উঠে ফাইট শুরু করে। ভাদ্রা আর শঙ্করকে পাশের রুমে নিয়ে আটকে রাখে, আর এদিকে এসে কালীর লোকজনের সাথে ফাইট করে যাচ্ছিল। অন্যদিকে ভাদ্রার লিভার পেইন উঠেছে, এজন্য সূর্য কোনো মতে ভাদ্রা শঙ্করকে বাইরে এনেও হসপিটালে পাঠিয়ে দেয়। আর কালীর লোকদের এলোপাতাড়ি কুপিয়ে মেরে বাইক নিয়ে বেরিয়ে পড়ে, কারণ তার হাতে বেশি সময় নেই। এদিকে কুর্মানন্দেরকে পাবে এসে পড়েছে। দয়া আগে থেকেই পাবে অপেক্ষা করছিল। এরপর দয়া যখনই কুর্মানন্দেরকে শুট করতে যাবে, সূর্য মুখে ওড়না বেঁধে দয়াকে বাধা দেয়। তবে যখনই মারতে যাবে ঘড়ির কাঁটাতে 12টা বাজে। সূর্য থেমে যায়। দয়া তো অবাক, ঘড়ির সাথে কি সম্পর্ক? দয়া ফিরে দেখে সূর্য নেই। তবে সূর্য যখন চলে যাচ্ছিল, সূর্য দেখতে পায় ফাজিল এখানে ওয়েটারে চাকরি করে। আর তখনই তার মনে পড়ে ফাজিল তো ঘড়ি দেখলেই 10 মিনিট বাড়িয়ে রাখে, তার মানে তার হাতে এখনো 10 মিনিট সময় আছে। এজন্য সূর্য আবার ফিরে আসে এবং দয়াকে মারতে শুরু করে দেয়। কুর্মানন্দেরকে শুট করতে অনেক চেষ্টা করেও পারছে না। কুর্মানন্দের বুঝতে পেরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপর সূর্য দয়াকে মেরে বারের মধ্যে ছুঁড়ে মারলে দয়ার মুখে কাচের টুকরো ঢুকে যায়, আর সুধাকেও কোনো মতে দয়াকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে দয়া মার খাবার পর সব জায়গাতে ছড়িয়ে পড়েছে। সবার মনে এখন আনন্দ, তাদের মধ্যে কেউ হয়তো বা দয়াকে মেরেছে। আবার কুর্মানন্দের লোকেরা এখন দয়াকে খুঁজে বেড়াচ্ছে। সিন হসপিটালে ভাদ্রা শঙ্করকে বলছে এই জন্যই আমি লুকিয়েছিলাম, কারণ আমার আর আমার বাচ্চার জন্য হুমকি। ভাদ্রা বলে দেয় ও যদি আমার সাথে সম্পর্ক রাখতে চায় তবে ওর ওই শনিবারের কথা ভুলে যেতে হবে। আর এরপর সূর্য তার সব রাগের কথা ভুলে গিয়ে একদম স্বাভাবিক হয়ে যায়। শঙ্করের সাথে বাড়িটা গুছিয়ে নেয়। ভাদ্রা শ্বশুরকেও বাড়িতে নিয়ে আসে। সবার সাথে একদম হাসি খুশিতে থাকতে শুরু করে ভাদ্রা। এতদিন পর সূর্যকে বলে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। ভাই বোনের সম্পর্কটাও আগের মতো হয়ে গেছে। সূর্য সত্যিটা ভুলে নারায়ণের বাড়িতে যায়, কারণ কালীর ছেলের সাথে সূর্যের ভালো একটা সম্পর্ক ছিল। আর এটা দেখে কালী বুঝতে পারে। অন্যদিকে কুর্মানন্দের লোকেরা দয়াকে খুঁজে কুর্মানন্দের কাছে নিয়ে আসে। দয়া তো ভাবছিল তার চ্যাপ্টার হয়তো বা আজকেই ক্লোজ হয়ে যাবে, কিন্তু ঘটনা ঘটেছিল উল্টোটা। কুর্মানন্দর ভেবেছিল দয়া মূলত ওই রাতে তাকে বাঁচিয়েছিল, কারণ ওই যে প্রথম একটি ঘটনা ঘটেছিল
এরপরে তার উপর অ্যাটাক হওয়ায় সে এক ব্যক্তিকে এনে মেরেছিল আর পরে জানতে পেরেছিল সে তাকে বাঁচিয়েছে। তেমনটা কর্মানন্দের এখানেও ভেবে নিয়েছে। তবে দয়া সুধা তো একদম হতবাক। দয়া সুযোগ বুঝে বলে দেয়, যত যাই হোক না কেন তুমি তো আমার বড় ভাই, তাই না? কর্মানন্দের বলে, তোর জমি আমি দিয়ে দিব আর এই বাড়ি সম্পদ সবই তোর। দয়া তো পুরোই জ্যাকপট লেগে গেল। তবে কর্মানন্দর শুধু বলে দেয় যে আমাকে মারতে এসেছিল আর তোর এই হাল করেছে তাকে শেষ করতে হবে। এরপর মাথা উঁচু করে আবার ফিরে আসে আর দয়া দেখে চারু সূর্যকে কল করে বলে দেয় ওরা দুজনে মিলে গিয়েছে, এখন তোমাকে খুঁজছে, তুমি শহর ছেড়ে চলে যাও। কিন্তু সূর্যের কথা, তাতে কি সবকিছু সমাধান হয়ে যাবে? এদিকে দয়া এসে খুঁজতে শুরু করেছে ওই রাতে কে ছিল। সুধা বলছিল যেই হোক না কেন সে তো আপনার উপকারই করেছে। তখন দয়া সুধাকে মেরে বুঝিয়ে কখনো ব্যথা লগ্ন করা যায় না, এর বদলা নিতেই হবে। দয়া বলছিল ও আমাকে মারতে গেল কিন্তু ঘড়ি দেখে থেমে গেল, আবার ফিরে এসে মারলো। ঘড়ির সাথে মারার কি সম্পর্ক? ঘড়ির সাথে নিশ্চয়ই ওর কোনো কানেকশন আছে। তবে সুধা খবর নিয়ে এসে জানায় ঘড়িটা 10 মিনিট ফাস্ট। দয়া তখন চিন্তা করে ও জানতো না ঘড়ি 10 মিনিট ফাস্ট, তাই 12টা বাজতেই ও প্রথম থেমে গেল, পরে আবার এসে আমাকে মারলো। সুধা বলে 12টা বাজতেই তো রবিবার হয়ে যায়। দয়া বলে তার মানে ও রবিবার মারপিট করে না। তখন তাদের মনে পড়ে যায় সুধাকেও তো শনিবার দিন মেরেছে। এখন প্রশ্ন হচ্ছে দুজনকেই কেন শনিবারে মারলো? এখানে দু ধরনের সম্ভাবনা থাকতে পারে। এক ও রবিবার কাউকে মারে না, বাকি দিনগুলো মারে, নয়তো শুধু শনিবারেই মারপিট করে। এজন্য নির্দেশ দেয় সব থানায় খোঁজ নাও, দেখো শনিবারে দিন কে কে অফিস যায় না, শনিবারে কোনো মারপিটের ঘটনা ঘটেছে কিনা। এদিকে সূর্য ভাবছে এখন সে কি করবে। আবার সুধাও খবর নিয়ে এসেছে, জানায় কোথাও কোনো কমপ্লেন রেজিস্ট্রেশন হয়নি, শুধু একটি হয়েছে, তাও আজ এখানে। এটা শোনার পর দয়া এসে দেখে সূর্য এসেছে। মূলত সূর্যই কমপ্লেন করতে এসেছে। সূর্য জানায় আমি শনিবার দিন অফিস থেকে বাড়ি ফেরার পথে রাত 10টার দিকে মুখে কাপড় বাঁধা অবস্থায় এক ব্যক্তি আমাকে মেরেছে। দয়া জানতে চায় কোন তারিখে। সূর্য বলে 22 তারিখে। আর এটা শোনা মাত্র দয়া সূর্যকে লকআপে ঢোকায়, কারণ 22 তারিখ ছিল ছুটির দিন, সেদিন তো অফিস থাকার কথা নয়। তবে সূর্যকে মারতে গেলে সূর্য যেভাবে নিষেধ করে সেটা দেখে দয়া বলে আমি তো ভেবেছিলাম তুই আমাকে মেরে চালাকি করে কমপ্লেন লিখতে এসেছিস, কিন্তু তোর প্লিজ স্যার শুনে বুঝতে পারলাম তুই সে নস। এরপর দয়া জানতে চায় তোকে যে মেরেছিল ও তো মুখে কাপড় পরা ছিল। সূর্য জানতে চায় আপনি কি করে জানেন? দয়া বলে সুধাকে তোকে আমাকে একই ব্যক্তি মেরেছে। দয়া জানতে চায় তুমি ওকে দেখেছো? সূর্য বলে চেহারাটা দেখিনি, তবে চোখ দেখলে চিনতে পারবো। এজন্য দয়া চারুকে বলে ওর নাম্বারটা রেখে দাও। এরপর দয়া সন্দেহবাজ কয়েকজনকে ধরে নিয়ে আনে এবং চারুকে সূর্যকে কল করতে বলে। চারু নাম্বার বের করছিল, তখনই দয়া ফোনটি নিয়ে নেয় এবং দেখতে পায় চারু সূর্যের নাম বোতল ক্যাপ লিখে রেখেছে। কারণ জানতে চাইলে চারু বলে ওর চেহারাটা বোতল ক্যাপের মতো। সেজন্যই দয়া কল করলে চারু ভয় পাচ্ছিল, কারণ চারু ভাবছিল সূর্য যদি চারু বলে ডেকে ওঠে তাহলে দয়া ধরে ফেলবে। কিন্তু সূর্য রিসিভ করার পর দেখছিল চারু কোনো কথা বলছে না। এজন্য সূর্য বুঝতে পারে চারু ম্যাডাম বলে সম্বর্ধনা করে। এরপর দয়ার কথা মতো সূর্য এখানে এসে লোকদের দেখে জানায় এদের মধ্যে কেউ ছিল না। কুর্মানন্দের মনে পড়ে শনিবার তো তার দিল্লি যাওয়ার কথা ছিল আর সূর্যের জন্য সে ক্যান্সেল করে দিয়েছে। তবে তাই কুর্মানন্দের সূর্যকে সন্দেহ করে। আবার এদিকে সুধা এসে দয়াকে একটি ফটো দেখিয়ে বলে স্যার ধরে ফেলেছি। তখন ওই কুর্মানন্দের কল দিয়ে জানায় যে ব্যক্তি ওকে মেরেছে আমি ধরেছি, দ্রুত আয়। দয়া সেখানে গিয়ে দেখতে পায় কুর্মানন্দের সূর্যকে ধরে নিয়েছে। দয়া বলে ও তো আমার মতো ভিকটিম, ও হবে না, তুমি ভুল করেছো, আসলটাকে আমি জানতে পেরেছি। তখন দয়া ফটো দেখায় এবং বলে এই দেখো দেওয়ালে ওরা কি লেখালেখি করছে, এখন শুধু আমি ওকে নিয়ে কনফার্ম করব। এই বলে দয়া পুরো টিম নিয়ে সাকুলাপুলামের গ্রামে সব ব্যক্তিদের মারতে শুরু করে। সূর্য চোখের সামনে সব দেখে যাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না। তবে একই সময় সূর্য বলে ওদের মধ্যে কেউ ছিল না। এই জন্য দয়া বলে 2 দিন সময় দিলাম, এখান থেকে শহরের বাইরে গিয়ে সবাইকে হাজির করতে হবে। বলে তারা ফিরে আসে আর বাড়িতে ফিরে সূর্য শঙ্করকে বলে আমি শুধু তোমাদের সেফটির কথা
কথাই চিন্তা করে কিছু বলতে পারছি না। এখন আমি কি করব? শঙ্কর বলে, আমাদের কথা ভুলে যা। এখন যদি তুই ওদের বলে দিস তুই ছিলি, তাহলে এত কিছু করার মানেই থাকলো না। তোদের মা যখন তোদের মামিকে মারধর করতো, তোর মা ভয়ে কিছু বলতো না, তেমন সাকুলামের লোকজনও ভয়ে কিছু বলছে না। তোমার মতো তোমার মায়েরও এমনই রাগ ছিল। সে কি করছিল? ও তোমার মার মধ্যে সাহস জন্ম নিয়েছিল। তুমিও তো তোমার মায়ের রাস্তা দিয়ে চলছো। এখন অর্ধেক পথে একবারে শেষ করে আসো। আমার মনে হয় তোমার মা তোমাকে শেষ এটাই বলতে চেয়েছিল যে আসল রাগ সেটাকেই বলে না যা দেখে কয়েকজন তোমাকে ভয় পায়। আসল রাগ তাকেই বলে যা দেখে বহু লোকের আত্মবিশ্বাস ফিরে পায়। বাবার মুখে এসব কথা শুনে পরবর্তী দিন সূর্য চারুকে নিয়ে সাকুলাপুলাম গ্রামে চলে যায় এবং গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে যে আমাদের মধ্যে সেই সাহস নেই যে রুখে দাঁড়াবো। এখনো শনিবার অলাস আসার আগেই আমাদের মার খেতে হয়েছে। আমরা এক কাজ করি, শনিবার অলাকে খুঁজে বের করে ধরিয়ে দেই, তাহলে তো হয়ে গেল। এরপর আমরা যেমন ছিলাম তেমন থাকবো। কিন্তু গ্রামবাসীর কথা, এই প্রথম আমাদের কারোর জন্য মার খেয়েও কষ্ট লাগেনি। তাদের মধ্যে সাহস জন্মছে। সে যদি আমাদের জন্য এক কদম সামনে আসতে পারে, আমরা কেন তার জন্য এক কদম সামনে আসতে পারবো না? অন্যদিকে কুরমানন্দর দয়াকে প্রশ্ন করে, ওই দিন যে আমার উপর হামলা হবে তুই কি করে জানতে পারলি? দয়া অবশ্য ভুজুম বাজুম দিয়ে তাকে বুঝিয়ে দেয়। কিন্তু দয়ার এখনো প্রশ্ন, ওই দিন আমার হঠাৎ করে প্ল্যান করছিলাম যে ওকে মারবো আমরা পাবে গিয়ে, কিন্তু এটা শনিবার অলা কি করে জানলো? তখনই তাদের চারুর কথা মনে পড়ে। তার মানে চারু শনিবার অলাকে সহযোগিতা করছে। কিন্তু এখন কথা হচ্ছে, এই শনিবার অলাকে তখন দয়া সবকিছু পর্যালোচনা করে বুঝতে পারে এ তো সূর্যই তার নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে কুরমানন্দ এসে বলে, ওকে পেয়ে গেছি। কুরমানন্দের ফোনে একটি ফটো দেখায় যেখানে দয়ার হাতে গান দেখা যাচ্ছে, আর সাথে সাথে কুরমানন্দের দয়াকে গান পয়েন্ট করে, কিন্তু উল্টো দয়া কুরমানন্দকে শুট করে দেয়। এমনকি একটি প্ল্যান সাজায়, অন্যদেরকে বলে সূর্য এসে কোনো শুট করে দিয়ে পালিয়ে গেছে। এদিকে ভাদ্রার লিভার পেন উঠেছে। সূর্য ভাদ্রাকে হসপিটালে নিয়ে এসেছে। এর মধ্যে দয়া কল করে জানায়, আমি তোর গার্লফ্রেন্ডের কাছে আছি, যদি বাঁচাতে চাস দ্রুত আয়। আর এটা শোনা মাত্র সূর্য বেরিয়ে যাচ্ছিল। তখন ওই ভাদ্রা সূর্যের হাত টেনে ধরে। এদিকে আজ শুক্রবার থেকে শনিবার হয়ে গেছে। সূর্য দ্রুত চারুর বাড়িতে গিয়ে দেখে চারুকে নিয়ে গেছে। তবে সূর্যপ্রভাকে দেখে চিনতে পারে, আর এটাও জানতে পারে চারুই তার কাল্লু। এদিকে দয়া চারুকে সাকুলামের গ্রামে নিয়ে গেছে। সূর্য সেটা জানতে পেরে সেখানে ছুটে যায় এবং দেখতে পায় দয়া চারুকে মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখেছে। দয়া সূর্যকে মারধর করে এবং বলে, ওকে হসপিটালে নিতে হবে, তবে আমার একটি শর্ত আছে। তোর ডাকে ওদের ভিতর থেকে একজনও যদি সামনে এগিয়ে আসে, আমি নিজে তোকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু সূর্য হাজারে আকৃতির পরে একজনও সামনে আসতে সাহস পায় না। এরপর দয়া সবাইকে ডেকে নীল ডাউন করিয়ে রাখে এবং সবার উদ্দেশ্য বলে, আমি তো ভেবেছিলাম আমাকে বলবে শনিবারকে, আর এখন নিজেই তো শনিবার বের হয়েছে। এটা শুনে সবাই হতবাক। দয়া বলছিল, ও ভেবেছিল আমাকে মেরে ফেলবে, তোমাদের মধ্যে সাহস জন্মাবে, আর সূর্যকে মারছি। তখন ওই শঙ্কর আসে। সূর্য ও চারুকে দেখিয়ে জানায়, বাবা এই আমাদের কাল্লু। এরপর শঙ্কর একটি বেঞ্চে বসে এবং দয়াকেও বসিয়ে বলে, আমি ওকে নিয়ে চিন্তা করছি না, আপনি তো মৃত্যু ওকে দেখেছেন, তাই ওর সম্পর্কে জানেন না। ওর যখনই কারো উপর রাগ হয় না কেন, ও কিছুই বলে না, ওর ডায়েরিতে তার নাম লিখে রাখে। এরপর শনিবার হতে না হতেই তাকে পেটায়। এরপর শনিবার হতেই যতই হোক না কেন ও তাকে পেটায়। আপনার উপর রেগেছিল, তবে যেদিন আপনার নাম লিখবে সেদিন চারুর নাম আপনার নাম লিখতে পারেনি। দ্বিতীয়বার ও আপনার নাম লিখেছে, কিন্তু আমি সেদিন ঘুমের ওষুধ খাইয়ে দেওয়ার আপনি বেঁচে যান। এরপরে যাতে জীবনেও আর আপনার নাম লিখতে না পারে সেজন্য ওর বোনকে দিয়ে ওকে প্রমিস করিয়েছি, যে জন্য আপনি বেঁচে গেছেন। আপনার তো আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে যেটা আপনি জানেন না। এখানে দেখা যায় সূর্য যখন হসপিটাল থেকে বের হচ্ছিল, তখন ভাদ্রা সূর্যের হাত টেনে ধরে বলে, মা কি বলতো তোর মনে আছে, যেদিন আমার কাছে মনে হবে তোর রাগের যৌক্তিকতা আছে, আমি তোকে নিষেধ করব না। বাবা আমাকে সব বলেছে, আজকের দিনটা তোর, আজ আমি তোকে কিছুই বলবো না। শঙ্কর বলে, ও অনুমতি পেয়ে গেছে, আর আজই শনিবার, আমি প্রতি শনিবারে গিয়ে মানুষকে সাবধান করে আসি, তেমনটা আজ করব। কিন্তু এসে দেখলাম ও তো নিজেই মার খাচ্ছে।
তার মানে ও বদলে গেছে। যে কাল্লুকে ছোট থেকে ভালোবেসে আপনি তাকে রক্তাক্ত করেছেন, তারপরও চুপ করে আছে। কাদের জন্য জানেন? শুধু এদের জন্য। এই গ্রামবাসী আজ আপনাকে বাঁচিয়ে দিল, কিন্তু তাদের মধ্যে কেউ একজন যদি একবার সামনে আসে তবে আপনি শেষ। আর এটা শোনার পর দয়ার ইগোতে লাগে। দয়া বলতে থাকে, কে সামনে আসবে আর দেখি কি করতে পারে। তারপর যখন কেউ আসছিল না, তখন দয়া ওই বাচ্চাটাকে টেনে মারতে যাচ্ছিল, আর তখনই গ্রামের একজন এসে দয়াকে চর মেরে বসে। সাথে সাথে অন্যরাও জেগে ওঠে আর দয়ার লোকজনকে পেটাতে শুরু করে। যেভাবে পেটাচ্ছিল, এর মধ্যে চারুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর সূর্য দয়াকে মারতে মারতে বলছিল, তুই তো রক্তাক্ত হয়ে গেছিস, তোকে তো হসপিটালে নিতে হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। এদের মধ্যে যদি একজনও বলে তোকে ছেড়ে দিতে, আমি নিজে তোকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু কেউ তো আর তা বলছে না। এরপর সূর্য দয়াকে গোবর্ধনের হাতে তুলে দেয়, কারণ গোবর্ধন জেনে গেছে দয়া সেদিন কুর্মানন্দকে মেরেছিল, আর এই ফটোটি কুর্মানন্দের হাতে আছে। এই জন্য গোবর্ধন সুধা আর দয়াকে শুট করে মেরে ফেলে। এদিকে হসপিটালে ভাদ্রার মেয়ে সন্তান জন্ম দেয়। শঙ্কর এখন বলছে, এখন আমরা কিছুই বলবো না, যা বলার এই তোকে বলবে। সূর্য চারুকে বলছিল, আমার জীবনে অ্যাকশন ছিল, সাসপেন্স ছিল, শুধু রোমান্সের অভাব। এবার এটাও পূরণ করতে হবে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একদমই ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিও বা সিরিজ এক্সপ্লেন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।